কেউ বলেন সংস্কারের নামে প্রতারণা চলছে, কেউ বলেন সংস্কারের নামে সময় হরণ করা হচ্ছে, কেউ বলছেন যে সংস্কারের কথা বলে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা হচ্ছে। আর এই প্রতারণা, এই সব সংস্কার এইসব মিলে আবার কেউ কেউ বলছেন এটা একটা গালিতে পরিণত হয়েছে। তো আপনি কীভাবে দেখেন? আপনি তো শুরু থেকেই এটার সমালোচক ছিলেন আর কি। আপনার কাছ থেকে আমরা অনেক কিছুই শুনেছি ওই সময় থেকে, অনেকে আমরা বিশ্বাস করেছি, অনেকে করিনি। কিন্তু আপনার অবজারভেশন কি এই মুহূর্তে? এই মুহূর্তে আপনি যে সর্বশেষ কথাটা বললেন না যে গালি, এটা এখন আমি শুনি নাই, আপনার মুখে প্রথম শুনলাম। তাহলে হয়তো এটা শুরু হয়ে যাবে খুব শিগগিরই। আর আগের যেগুলো, সেগুলো আসলেই তারা ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য এবং মানুষকে একটা ট্যাবলেট খাওয়াইছে আর কি, যে আমরা সংস্কার করতেছি, আমরা অমুক করতেছি, তমুক করতেছি। একটা কথা হলো কি জানেন, আপনি যে কোনো কিছু সংস্কার করেন, আমরা প্রথমত কি দেখব, যাদেরকে আপনি সংস্কার কাজে লাগালেন সেই লোকগুলি কি এই কাজটা করার জন্য ক্যাপাবেল, এটা এক নম্বর। দুই নম্বর হলো সে কি এই কাজটা করার জন্য আন্তরিক। এদের আন্তরিকতা ছিল না, এদের ক্যাপাবিলিটিও ছিল না, এদের যোগ্যতাও ছিল না। তাহলে সংস্কার করছে, তাহলে এইরকম এই কাজ তারা হাতে নিলেন কেন? হাতে নিচ্ছে ইচ্ছে করে। আচ্ছা, তাদের অন্য মিশন ছিল, তাদের অন্য মিশন ছিল এবং অন্য মিশন নিয়ে তারা এখানে আসছে। আমি শুরু থেকে মতি ভাই আপনার অনুষ্ঠান এবং বিভিন্ন জায়গায় আমি কিন্তু বলছি যে প্রথমত কি, প্রথমত আমি দেখব যে আমার দেশের জন্য যদি কিছু কেউ করতে চায়, আমার প্রথম দেখা হলো এই লোকটার মধ্যে দেশপ্রেমটা আছে কিনা, সে দেশটাকে ভালোবাসে কিনা, এগুলো আমার এক নম্বর দেখা। তারপরে যোগ্যতা। আপনি এই পুরা সংস্কার কার্যক্রমে মাথায় এনে বসালেন কাকে? আলী রিয়াজ সাহেবকে। আপনি গুগলে যান, এখন গুগলে যে সার্চ দেন আলী রিয়াজ লেখা উঠবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড রাইটার। আপনি আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্টকে আনছেন কেন এখানে? কেন? যদি আপনাকে আমেরিকা থেকে আনতে হবে তাহলে কি ওখানে লেখা আছে দ্য বেস্ট আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট? তাও তো না। তো আপনি আমেরিকান লোক এখানে আনবেন কেন? সে আমাকে দেশ শিখাই দিবে? আমি বারবার বলতেছিলাম যে এই লোকগুলিকে নিয়েন না আপনারা। প্রত্যেক আজকে দেখলাম, কালকে তো পত্রিকা দেখলাম, এই যে আমাদের বিডার যাকে বানাইছে, এই যে আশিক চৌধুরী, সে যে দেশে গেছে, যে দেশে গেছে গত এক বছরে সেই দেশ থেকে বিনিয়োগ কমেছে। সে ইংল্যান্ডে গেছে, ইংল্যান্ডের সঙ্গে আমাদের বিনিয়োগ 16% কমে গেছে আগের তুলনায়। ইংল্যান্ড আমাদের এখানে বিনিয়োগ করতে চাচ্ছে না। চীনে গেছে, বিনিয়োগ কমেছে। আচ্ছা, প্রত্যেকটা জায়গায় আমাদের বিনিয়োগ কমেছে ওনার যাওয়ার কারণে। ওনার মানে পায়ের এতই অপ্রভাব, যেন পা ফেলাইছে ওখানে আল্লাহর রহমতে জ্বলে গেছে একদম। তো এগুলি বিদেশ থেকে নিয়ে আসছে, সে তো ব্রিটিশ নাগরিক। আচ্ছা, তো এখন আপনি এটা কি বলবেন? তো আপনারা যে জিনিসগুলি, উনি ডক্টর ইউনূসও কোন দেশের নাগরিক এটা আমার সন্দেহ আছে। কিন্তু সংস্কারের কথা বলে এখন যেটা হচ্ছে যে 7 দিনের একটা আলটিমেটাম চলছে, এর মধ্যে 3 দিন চলে গেছে, কোনো আলোচনা কোনো দেখছি না। আচ্ছা, এখন কথা হলো কি ভাই, আপনি আমাকে বলেন, আমি একটু শেষ করে বলবো। এই যে আলটিমেটাম দিচ্ছে 7 দিনের আওলা বাজাইছে, এই আওলাটা কে বাজাইছে? পলিটিক্যাল পার্টিগুলি বাজাইছে নাকি এই ঐক্যমত্য কমিশন বাজাইছে? ঝামেলা তো পাকাইছে ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশন ঝামেলা পাকাইয়ে নিয়ে ঐক্যমত্য কমিশনের মাথার 2 জন আলী রিয়াজ এবং মনির হায়দার আমেরিকা চলে গেছে, যে একটা পাকাই দিলাম, আওলা সুতা আওলা ধরলা করে দেবে, এখন তোমরা বিষয়টা গুছাও। তো এখন কি হয়েছে, যে সমস্যা তৈরি করেছে সরকার, কারণ ঐক্যমত্য কমিশনের হেড কে? ডক্টর ইউনূস। তো উনি যে সমস্যার সৃষ্টিকর্তা, বলে কি 7 দিনের মধ্যে তোমরা এটা সমাধান করো। ওনারা সমাধান করবে কেন? সমাধান তো আপনাকেই করতে হবে, কারণ প্রবলেমটা তো আপনি ক্রিয়েট করেছেন। এই অবস্থায় মানে নূর কিভাবে দেখেন? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যে আলোচনাটা হয়েছিল গত ফেব্রুয়ারি থেকে শুরু করে একেবারে এন্ড অফ দ্য অক্টোবর পর্যন্ত, যা হয়েছে মোটামুটি ভালো কিছু আলোচনা হয়েছে বা তর্ক বিতর্ক হয়েছে, একটা ভিউ এক্সচেঞ্জ হয়েছে এবং তার মধ্যে দিয়ে কিছু সিদ্ধান্তে কিছুটা মতানৈক্য সত্ত্বেও একটা জায়গায় পৌঁছানো গিয়েছিল। তো এখন শেষের দিকে আসলে যেটা ওই যে একটা কথা, যে সব ভালো শেষ ভালো যার, সব ভালো তার। তো সেক্ষেত্রে কমিশন এবং আলটিমেটলি ওনারা সরকারের কাছে দিয়েছে, কিন্তু সেই দিকে যেভাবে জটিলতাটা পাকিয়েছেন সেটা কারোই একেবারে প্রত্যাশিত ছিল না। আমি ব্যক্তিগতভাবে এবং আমরা অনেকেই চেষ্টা করেছিলাম যে ওই ঐক্যমত্য কমিশনের ওপেন আলোচনার ওই যে বিভাজিত মতের ইস্যুগুলোকে কীভাবে ন্যূনতম একটা ঐক্যের জায়গায় পৌঁছানো যায়
সেটা পর্দার পেছনে আমরা কিছু দলের নেতৃবৃন্দ, আমরা বিশেষ করে যারা একেবারেই বিপরীতমুখী ছিল, তাদেরকে এক জায়গায় একটা চেষ্টা করেছিলাম এবং কমিশনকে আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম, এখন শতভাগ ঐক্যে যদি আপনি পৌঁছাতে চান এটা সম্ভব না। আর 84টি মোটামুটি বিষয়, তার মধ্যে আপনার এই প্রায় 20টি বিষয়ে মোটামুটি সবাই ঐক্যমত্য পোষণ করেছে কিছুটা, আর বাকি কিন্তু বিষয়গুলোতে কারো না কারো নোট অফ ডিসেন্ট আছে। এবং যে প্রক্রিয়াটা আয়োজন করা হয়েছে, প্রকৃত অর্থে ধরেন এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের চিফ অ্যাডভাইজারের কথা যদি ধরি, তিনি কিন্তু এই ঐক্যমত্য কমিশন গঠনের আগে না পরের তার একটা ভাষণে বলেছিলেন যে যতটুকু আমরা ঐক্যমতে পৌঁছাবো কেবলমাত্র ততটুকু বাস্তবায়ন হবে। তখন তিনি তো বুঝে শুনে বক্তব্যটা দেন নাই, কারণ এইভাবে ঐক্যমতে পৌঁছানো তো সহজ না। এর আগে আওয়ামী লীগ বিএনপিকে ঐক্যমতে পৌঁছানোর জন্য আপনারা দেখেছেন বিদেশি একবারে ওই নিনিয়ান থেকে শুরু করে তার অস্কার ফার্নান্দেজ, তারানকো, কত বিদেশিরা আসলো গেল, তাও ঐক্যমত হইল না। সেখানে এই ঐক্যমত্য কমিশনকে আমরা এটা অন করেছিলাম যে শতভাগ কিন্তু ঐক্যে পৌঁছানো যাবে না, যেহেতু গণ অভ্যুত্থানের পরবর্তী রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার সংস্কার নিয়ে একটা বড় ধরনের চাহিদা তৈরি হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সচেতন মহল, যেটা আমাদের দেশের জন্য ভালো, রাজনীতির জন্য ভালো, সেই বিষয়গুলোতে আমরা ঐক্যমত পৌঁছানোর একটা চেষ্টা করি। এবং কিছু যদি অনৈক্য থাকে সেখানে আপনারা একটা ডিসিশন দেন আপনারা রেফারির জায়গা থেকে। এখন তারা একটা লং সময় ধরে আলোচনা করেছে, আর এক একজনে যখন দেখছে যে আপনার টেলিভিশনে প্রচার করতেছে এবং আলোচনা শেষে অনেকগুলো টেলিভিশন, সমস্ত ন্যাশনাল মিডিয়া টিডিয়াগুলো থাকে, সবাই কথা বলছে, এটা অনেক একটা ইন্টারেস্টও তৈরি হয়েছে যে ওকে কথাবার্তা বললে টেলিভিশনে দেখাচ্ছে, ওটা পরিচিত হচ্ছে, পার্টি চিনতেছে। তারপরে ওইখানে লাইক পার্লামেন্টের মতো একটা, এখানে বিভিন্ন পার্টির লোকজনরা শীর্ষ নেতৃবৃন্দ আলোচনা হচ্ছে, অনেকের ব্যক্তিগত সম্পর্ক তৈরি হচ্ছে। সো এই কারণে আমার যেটা মনে হয়েছে অনেকে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বুঝেও দিয়েছে, কেউ না বুঝেও দিয়েছে ওই আলোচনায় থাকার জন্য যে তার দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেখানে কমিশন এই কথাটা পরিষ্কার করে নাই যে আপনারা এই নোট অফ ডিসেন্ট দিলেও ফাইনালি আমরা কিন্তু এগুলো নোট অফ ডিসেন্ট তুলে দেব। হয়তো এটা একটা ঐতিহাসিক দলিল হিসেবে ফুট নোটে আপনার নোট অফ ডিসেন্ট থাকলো যে এই প্রস্তাবে অমুকের দ্বিমত ছিল। তো এখন ধরেন আমরা যেটা বলছি ফেব্রুয়ারি থেকে যে প্রক্রিয়ায় এই যে একটা বিশাল আসর বসাইয়া একের পর এক, প্রথমে সংসদ ভবনের এলইডি হলে, তারপরে আবার এই আপনার ফরেন সার্ভিস একাডেমিতে, এই প্রক্রিয়ায় আসলে ঐক্যমত হবে এটা ওনারা কিভাবে ভেবেছেন আমি জানি না। ধরেন এই আলোচনাটা যদি শুরুর দিকে ওনারা করতে হচ্ছে, প্রথমে আমাদেরকে একটা সোশ্যাল রিফর্ম দরকার ছিল। সোশ্যাল রিফর্মের জায়গাতে ওনারা কী করতে পারতো, যে আমাদের সবচেয়ে যেটা অভিযোগ দীর্ঘদিন ধরে যে ওয়াই বাংলাদেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এর কাতার, এই সমস্ত সমসাময়িক পর্যায়ে স্বাধীন হওয়া দেশগুলো অনেক দূর এগিয়ে গেল, আমরা কেন এত সম্পদ এবং সম্ভাবনা থাকতো এই নিচে পড়ে রইলাম। অন্যতম কারণ হচ্ছে এখানে দুর্নীতি এবং অব্যবস্থাপনা, যোগাযোগের বেহাল দশা। তাহলে আমরা পলিটিক্যাল একটা কমিটমেন্ট তৈরি করি যে আমরা এখানে করাপশন ফ্রি একটা সোসাইটি বিনির্মাণ করার জন্য এই রাজনৈতিক অঙ্গীকার করব, এবং আমরা এই সরকারি সেবাগুলোকে একেবারেই দুর্নীতি মুক্ত করব। তাহলে সরকারি কর্মকর্তাদের একটা কমিটমেন্ট এবং সংস্কার, এবং যারা দুর্নীতিতে অভিযুক্ত ছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, এবং গত ফ্যাসিবাদের আমলে যারা সুবিধাভোগী ছিল এক দাগে প্রয়োজনে যদি সেটা নাম্বারটা আপনার অন্তত 20-50 হাজার হতো, তাদেরকে স্যাক করা দরকার ছিল। ওনারা তো সেগুলো কিচ্ছুই করেন নাই, বরঞ্চ যেই ব্যবস্থা ওইটার মধ্যে ঢুকেই একটু জোড়াতালি, যেটা আঞ্চলিক ভাষায় একটু জোড়াতালি দিয়ে কিছু করার চেষ্টা করেছেন, যেটা মনে হয়েছে। যেই কারণে আমরা শেষ পর্যন্ত যে বেসিক মানুষ যে দেখবে, ধরেন আমাদের পুলিশ রিফর্ম কমিশনের যদি কোনো সুফল আমরা এই সরকার দায়িত্ব নেওয়ার 1 বছর প্লাস সময়, প্রায় 14-15 মাস সময় যদি দেখতাম যে পুলিশের মধ্যে এই চেঞ্জটা আসছে, আইন শৃঙ্খলা বাহিনী, নাগরিকদের, আমরা যে নাগরিক মর্যাদার কথা বলি, নাগরিকরা ইউনো অফিসে, ডিসি অফিসে গেলে একজন কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ সেটা মূল্যায়ন পাচ্ছে, তারা একটা কথা বলার জায়গা পাচ্ছে। এখনও তো এই থানার দালাল, ইউনো অফিসে রাজনৈতিক লোকের কারণে সাধারণ মানুষ তো যেতেই পারে না। তো তাহলে কী চেঞ্জ হলো? চেঞ্জ কিন্তু হলো না ওই অর্থে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে পলিটিক্যাল, আমরা যেটা বলছিলাম যে বারবার আমাদের সংবিধান একটা এককেন্দ্রিক ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং সরকারটা এক ব্যক্তি নির্ভর হয়ে পড়ে, এইখানে একটা ডিসেন্ট্রালাইজ করা। সেইখানে আলোচনা হলো যে প্রপোর্শনেট পদ্ধতিতে ডাবল চেম্বার বিশিষ্ট পার্লামেন্ট হয়ে আপার হাউসটা প্রপোর্শনেট পদ্ধতিতে হলো। সেটা তো বিএনপির মতো বড় দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। তারপর আরও কিছু প্রতিষ্ঠানের আপনার স্বকীয়তা এবং স্বাধীন সার্বভৌম, মানে একটা আপনার ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য দুর্নীতি দমন কমিশন, পিএসসি, এগুলো তো অনেক দল নোট অফ ডিসেন্ট দিল। এবং এখন যেটা ঐক্যমত্য কমিশন সরকারের হাতে এটা তুলে দিয়েছে, সরকার আবার বলেছে যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পৌঁছানোর জন্য 7 দিন সময় দিল।
এটা কি আসলে একটা বাস্তবসম্মত চিন্তা? রাজনৈতিক দলগুলো 8 মাস বৈশে ওখানে ঐক্যে পৌঁছাতে পারে নাই, আর আপনি এমনি ছেড়ে দিলেন তার ঐক্যমতে পৌঁছাবে। তাহলে এখন কি হবে না। এখন আমার যেটা ব্যক্তিগত অভিমত, আমরা মনে করি যেটা ওই বিএনপির সিনিয়র লিডার আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা শুনলাম, যে বললো তাহলে এতদিন কি হলো, ঐক্যমত যদি পৌঁছানো না, যা আবার কিসের আলোচনা? তো আলোচনা তো এন্ডিং হয়েছে, এখন সাইনও হয়েছে, তারপর আবার কিসের আলোচনা? এটা আমরা খুব রহস্য যে ধরেন ভুলভাল হলেও সরকার এখন যেটা আলোচনা হচ্ছে যে এই একটা অর্ডার জারি করার ঐক্যমত হয়েছে যে এই আপনার সংস্কারগুলো নিয়ে প্রেসিডেন্ট কিংবা অনেকে বলেছে সেটা না, প্রেসিডেন্ট না, গণ অভ্যুত্থানকে বৈধতা দেওয়ার জন্য গণ অভ্যুত্থানের সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস একটা অর্ডার জারি করবেন, পরবর্তীতে পার্লামেন্টের সাথে এইটাকে একটা জনভিত্তি আইনি ভিত্তি দেওয়ার জন্য একটা গণভোট হবে এবং নেক্সট পার্লামেন্ট এসে এটাকে চূড়ান্ত করবে। এই আলোচনাটা ছিল, তাহলে তো আলোচনা মোটামুটি সমাপ্ত। আবার নতুন করে আলোচনাটা কোত্থেকে যে আসলো? গণভোট নভেম্বরে হতে হবে, নির্বাচনের আগে হতে হবে, এবং আবার এই সরকার আবার ছেড়ে দিল যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যে পৌঁছানো। তাহলে এতদিন কি আলোচনা করলো?